নমস্কার, আমি অনুভব। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। এর আগে তোমরা শুনেছ দীপিকা মজুমদারের কলমে নাগপাশ উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পর্ব। এখন তোমরা শুনবে উপন্যাসের তৃতীয় পর্ব। আজকের উপন্যাসটি আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত চন্দ্র প্রতাপগড়ের আতঙ্ক এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না কিন্তু। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার গল্প শুনতে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমাদের আগামী গ্র্যান্ড প্রজেক্টস যেমন পাণ্ডব গোয়েন্দার গল্প, কাকাবাবুর আগামী গল্প, অভিক সরকারের ইনকুইজিশন, এই সমস্ত কবে আসছে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে কন্ট্রিবিউট করতে পারো সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, বা হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য। তাহলে শুরু করা যাক দীপিকা মজুমদারের কলমে টান টান হরর অ্যাডভেঞ্চার উপন্যাস নাগপাশের তৃতীয় পর্ব। দুপুরের দিকে ওরা যখন বেরিয়েছিল তখন বলরি বাড়ি ফিরে এসেছিলেন। তার অনুমতি নিয়েই নেইতল্যাংকে সঙ্গে নিয়ে শেকরের সেতু দেখতে যায় ওরা। বাড়ি ফিরতেই নেইতল্যাং সবার আগে মালকিনের ঘরে গিয়ে রাপলাংয়ের অনুসরণ করে আসার কথা জানিয়ে দিয়েছে। অতএব নংরিয়াতে যতদিন থাকছে ওরা, ততদিন বাড়ির চৌহদ্দির বাইরে একা কোথাও যাওয়া কারোর পক্ষে সম্ভব না। এমনকি নেইতল্যাংকে কৃতীদের ফেরার আগে পর্যন্ত এই বাড়িতে রাতে থাকার হুকুম দেওয়া হয়েছে। সে তার ধারালো কাটারিটা দিয়ে দানিয়েল আর সুগতদের ঘরের মেঝেতে রাতের জায়গা করে নিয়েছে। পাহাড়ি গ্রামে দিন যত তাড়াতাড়ি শুরু হয়, কেটেও যায় দ্রুত গতিতে। সূর্যাস্তের পরের প্রহরগুলো যেন কাটতেই চায় না। দিনের আলো ফুরলেই মনে হয় এক অদ্ভুত আঁধার আর নিস্তব্ধতা সংকুচিত হয়ে গ্রাস করতে ছুটে আসছে। অন্তত শহরে দিন যাপনে অভ্যস্ত যারা, তাদের কাছে পাহাড়ের রাত বড় দীর্ঘ। রাত 8টা বাজার সঙ্গে সঙ্গেই রাতের খাবার সেরে বিছানায় সেঁধিয়ে যাওয়ার অভ্যেস কৃতির নেই, তাই ঘুম আসতে দেরি হয় তার। এই শহুরে অভ্যাসের কথা হয়তো তীব্রীতি জানে বলেই কৃতির সঙ্গে জেগে সঙ্গ দেওয়ার চেষ্টা করে। রাতের খাওয়া শেষ হয়ে গেলে তীব্রীতি নিজের ঘরে এসে খাটের তলা থেকে একটা বড় বাক্স থেকে নতুন জামা কাপড় বের করে গায়ে চড়িয়ে আয়নার সামনে ঘুরে ঘুরে দেখছিল। খাসি উপজাতিদের ছেলে ও মেয়েরা কি ধরনের জামা কাপড় পরে তার খুঁটিনাটি বোঝাতে সে ব্যস্ত। একটা সোনালি রঙের গোল ঝুমকো কানের কাছে ধরে সে আয়নায় দেখতে দেখতে বলল, কাল থেকে 5 দিনের নংক্রেম উৎসব। এই উৎসবে অবিবাহিত ছেলে মেয়েদের নাচের অনুষ্ঠান হয়। ও, কাল তোমার নাচ আছে বুঝি? তুমি নাচবে আমাদের সঙ্গে? আমার জামা কাপড় আর গয়না তোমাকে দেব, নাচও শিখিয়ে দেব। তীব্রীতিকে কৃতি অনুৎসাহিত করতে চায় না, কিন্তু এই মুহূর্তে নংক্রেম উৎসব নিয়ে ওর নিজের কোনো উৎসাহ নেই। তাই তীব্রীতিকে খুশি করতে সে বলল, না ভাই, আমি নাচতে পারবো না, তবে তোমার নাচে ছবি তুলে দিতে পারি। তীব্রীতি, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? তোমরা তো খাসি উপজাতির মানুষ, তোমাদের এই নংশনো, মিংশনো আর অপদেবতার থলেন সম্পর্কে আমাকে বলবে? কৃতির এই প্রশ্নের জন্য তীব্রীতি একেবারে প্রস্তুত ছিল না। সে জামা কাপড়গুলো বাক্সে তুলে রেখে হাতের ইশারায় কৃতিকে অপেক্ষা করতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তীব্রীতি যখন ফিরে এলো, তখন ওর হাতে একটা মাঝারি আয়তনের বই। ঘরে ঢুকে দরজা বন্ধ করে তীব্রীতি সেই বই কৃতির হাতে দিয়ে বলল, খাসি উপজাতির কিছু শাখা বাংলাদেশেও আছে। এই বইটা বাংলাদেশ থেকে প্রকাশিত, বাংলাতেই লেখা। আমাদের ধর্ম, দেবতা ও অপদেবতা সম্পর্কে বেশ কিছু তথ্য এতে পাবে। গত বছর মাকে এই বইটা গ্রামের একজন বাংলাদেশ থেকেই এনে দিয়েছিল। তুমি যার সম্পর্কে জানতে চাইছো তার নাম আমরা রাতের বেলায় তো দূরে থাক,
দিনেও নিতে ভয় পাই। আশা করি এই বইটা তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তুমি টেবিলের আলোটা জ্বালিয়ে পড়তে পারো। পড়া হয়ে গেলে আমায় জানিও। বইটা পাশের ঘরে আলমারিতে রেখে আসতে হবে। মা জানতে পারলে। প্রীতি আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লে কৃতি বইটার পাতা উল্টাতে শুরু করল। বাংলা হরফে ছাপা বই। সূচিপত্রে দেবতাদের নামের আগে উবলাই কথাটা লেখা আছে। খাসি ভাষায় দেবতাদের বলে উবলাই। সূচিপত্রের পাতায় এক জায়গায় উথলের নামটা দেখে কৃতি থমকে গেল। পৃষ্ঠার নম্বর দেখে উথলেন অধ্যায়ে এসে প্রথম পাতাতেই এক ভয়াল দর্শন সাপের ছবি দেখে কৃতি নিশ্চিত হলো যে এই সেই রহস্যময় থলেন যার সম্পর্কে সে জানতে চায়। কৃতি পড়তে শুরু করল। পৃথিবী সৃষ্টির প্রাক্কালে ইহুদিদের বিধাতা ইয়াহে ইভ আদমেরও আগে সমস্ত জীবজগতের মধ্যে প্রথম সাপকে সৃষ্টি করলেন। সেই সাপ সুদর্শন, প্রচণ্ড শক্তিশালী এবং 2টি পা বিশিষ্ট। এরপর ইয়াহে সৃষ্টি করলেন আদম এবং ইভকে। কিন্তু ইয়াহের এই সৃষ্টি অন্যান্য দেবতাদের অপছন্দ হয়। তারা ইভ এবং আদমকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করে। সুন্দর ইভকে দেখে সাপের মনে কামনা উদয় হলে সাপ দেবতাদের কাছে এসে আদমকে হত্যার প্রতিশ্রুতি দেয় এবং বিনিময়ে ইভকে চায়। সেই চক্রান্তকে চরিতার্থ করতে সাপ ইভের কাছে এসে বারংবার প্রেমের প্রস্তাব দিতে থাকে। ইভের প্রশংসা করে, তাকে প্রেম সুধা খাওয়ায়। কিন্তু ইভ সহজে সে প্রস্তাবে ভোলে না। এরপর সাপ ষড়যন্ত্র করে ইভকে ইয়াহের নিষিদ্ধ বাগানের নিষিদ্ধ ফল খাওয়ায়। এই ফল খাওয়ার পর ইভ নেশাতুর হয়ে পড়লে দেখে যে সাপ তার নগ্ন শরীরের দিকে কামাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের অনাবৃত শরীরের কারণে ইভের মনে লজ্জার অনুভূতির উদয় হলে একটি ঝোপের আড়ালে আশ্রয় নেয়। কামার্ত সাপ ক্রমশ ইভের দিকে এগিয়ে গেলে নিজেকে বাঁচাবার জন্য ইভ চিৎকার করে আদমকে ডাকতে থাকে। ইভের চিৎকার শুনে আদম ছুটে আসেন। সমস্ত ঘটনা শুনে হতবাক আদম ওই নিষিদ্ধ ফল নিজে খেলেন এবং সমস্ত প্রাণীকেও খাওয়ালেন। 3 জনের এই আচরণে ক্ষুব্ধ ইয়াহে আদম ও ইভকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন এবং সাপের 2 পা ও সৌন্দর্য হরণ করলেন। স্বর্গ থেকে বিতাড়িত হয়ে আদম ও ইভ পৃথিবীতে একটি নির্জন গুহায় বসবাস করতে শুরু করেন। সাপ প্রতিহিংসাপরায়ণ হয়ে আদম ও ইভকে ছোবল দিতে এলে ইয়াহে সেখানে উপস্থিত হন তার পুত্র ও কন্যাকে রক্ষা করতে। আদম ও ইভকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে সাপকে বাকশক্তিহীন করে দেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্যের খাসি ধর্মবিশ্বাস, লোককথা ও তন্ত্রকথা অনুসারে ইয়াহের শাপগ্রস্ত সাপ প্রচণ্ড ঝড়ের দাপটে উড়ে এসে পড়ে মেঘালয়ে। চেরাপুঞ্জির সোরা অঞ্চলে রংজিরোতেও গ্রামে পাহাড়ের কোলে একটি গুহায় একটি বিশালাকার সর্পদানব থলেন বাস করতেন। এই থলেনই হলেন ইয়াহের অভিশপ্ত সাপ। অভিশাপগ্রস্ত হয় বিজোড় সংখ্যার প্রাণী হত্যা থলেনের নিষিদ্ধ ছিল। আর সেই পাহাড়ি গুহার কাছাকাছি গরু, ছাগল, মানুষ যারাই দলবদ্ধভাবে যেত থলেন তার থেকে অর্ধেককে খেয়ে ফেলতেন। তাই মানুষ সেই পাহাড়ি পথে বিজোড় সংখ্যায় যাওয়ার চেষ্টা করতেন। থলেনের শিকার হওয়ার আতঙ্কে ওই পথে মানুষের যাতায়াত দুষ্কর হয়ে পড়ে। গ্রামবাসী অসহায় হয়ে ঈশ্বরের কাছে সাহায্য চাইতে গেলে ঈশ্বর লাইত্রেঙ্গু গ্রামের এক সাহসী যুবক সুইডেনহোর ওপরে দায়িত্ব দিলেন থলেনকে হত্যা করার। বুদ্ধিমান ও অসম সাহসী সুইডেনহো সেই দায়িত্ব পালন করার জন্য একাই গিয়ে হাজির হলেন থলেনের গুহায়। স্বাস্থ্যবান সুইডেনহোকে দেখে সর্পদেবতা থলেনের লোভ হলেও অভিশাপের শর্তানুযায়ী তিনি সুইডেনহোকে হত্যা করতে পারলেন না, কারণ সে ছিল একা, বিজোড়। ধূর্ত সুইডেনহো থলেনকে প্রচুর শুয়োরের মাংস দিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলেন। এইভাবে প্রায় প্রতিদিনই সুইডেনহো থলেনকে নানা রকম পশুর সুস্বাদু মাংস খাওয়াতে লাগলেন। গুহায় বসে সুইডেনহোর দেওয়া মাংসে অভ্যস্ত থলেন ক্রমশ কুঁড়ে হয়ে উঠেছিলেন। এইভাবে দিন চলাকালীন সুইডেনহো গুহার কাছেই গর্ত খুঁড়ে একটি বিশাল আকার চুল্লি প্রস্তুত করলেন।
একদিন সুইডেনহো একটি লোহার শলাকা সেই চুল্লিতে পুড়িয়ে টকটকে লাল করে একটা বড় চিমটে দিয়ে ধরে নিয়ে এলেন থলেনির কাছে। লাল শলাকা থলেনকে দেখিয়ে বললেন তিনি অসাধারণ সুস্বাদু খাবার আজ এনেছেন এবং সেটা নিজের হাতে থলেনকে খাইয়ে দেবেন। পুড়ে লোভী থলেন সুইডেনহোর কথায় মুখ খুললেন খাবার জন্য। সুইডেনহো বিদ্যুৎ গতিতে গোটা শলাকাটা পুড়ে দেয় থলেনের মুখের ভেতর। প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে ছটফট করতে থাকেন থলেন। বহুক্ষণ ধরে সেই যন্ত্রণা ভোগ করে থলেনের দেহ স্তব্ধ হয়ে যায়। মৃত্যু হয় থলেনের। থলেনের মৃত্যুর সংবাদে গ্রামের সবাই এসে গুহা মুখে জড়ো হয়। সুইডেনহো ঘোষণা করেন থলেনের মৃতদেহ কেটে ভোজ হবে গোটা গ্রামে। সর্পদানবের শরীরের একটি টুকরোও যেন অবশিষ্ট না থাকে। সুইডেনহোর নির্দেশ অনুযায়ী গ্রামবাসীরা থলেনের মৃতদেহকে টেনে নিয়ে যায় একটি শুকনো নদীর ওপরে। সেখানে থলেনের শরীরের টুকরো কেটে সমস্ত গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় ভোজের জন্য। সেই দিন শুকনো নদীটির নাম হয় দাইন থলেন, অর্থাৎ যেখানে থলেনকে কাটা হয়েছিল। খাসিরা বিশ্বাস করে সেই দিন থেকে শুকনো নদীগর্ভের পাথরগুলোও সর্পাকৃতি হয়ে যায়। যে সর্পদানব এতদিন ধরে গ্রামের মানুষকে হত্যা করে খাদ্য হিসাবে গ্রহণ করত, সেই সাপের দেহের টুকরো দিয়ে গোটা গ্রামবাসী ভোজ সারলেন। শুধু একজন বৃদ্ধা বাড়িতে অনুপস্থিত ছেলের জন্য কয়েক টুকরো মাংস তুলে রেখেছিলেন। ছেলে ফিরে এলেও বৃদ্ধা সেই মাংসের কথা ভুলে যান। একদিন বৃদ্ধা শুনতে পেলেন সেই ঝুড়ি থেকে কেউ যেন তাকে ডাকছে। ঝুড়ির ঢাকা সরিয়ে বৃদ্ধা দেখলেন ঝুড়িতে রয়েছে একটি ছোট সাপ। সাপটি বৃদ্ধাকে জানায় যে বৃদ্ধা তাকে বাঁচিয়ে খাসি সম্প্রদায়ের শত্রু হয়েছেন, তবে সময়ে সময়ে তিনি যদি তাকে খাসি রক্ত উৎসর্গ করেন তাহলে বৃদ্ধাকে থলেন রক্ষা করবেন প্রচুর ধনসম্পত্তি দিয়ে। বৃদ্ধা থলেনের প্রস্তাবে রাজি না হলে থলেন বৃদ্ধার নাতিকে খুন করে বৃদ্ধাকে বাধ্য করেন তার নির্দেশ মানতে। এইভাবেই মেঘালয় রাজ্যে খাসিদের মধ্যে থলেন উপাসনার সূচনা হয়। তবে সেই দিন শুধু বৃদ্ধার ঘরেই নয়, অনেকের ঘরেই থলেন পুনর্জীবিত হয়েছিলেন। থলেনের মাংস পূর্ব ও পশ্চিম খাসি পাহাড়ের মানুষরা সমান ভাগে ভাগ করে নেন। পূর্বাঞ্চলের জনবসতি বেশি থাকায় মাংসের টুকরো অবশিষ্ট থাকে না, কিন্তু পশ্চিমাঞ্চলে খাসিরা সংখ্যায় কম হওয়ায় সেই মাংস তারা শেষ করতে পারেননি। অবশিষ্ট প্রতিটি মাংসের টুকরো থেকে বহু থলেন পুনর্জীবিত হন। মেঘালয়ের খাসিদের মধ্যে এই বিশ্বাস প্রচলিত যে এই ছোট্ট থলেনরা সমস্ত বছর সুতোর আকৃতিতে রক্ষিত থাকে পরিবারের গৃহকর্ত্রীর কাছে। শুধু খাসি মানুষের রক্ত গ্রহণের দিন তারা বিরাট আকৃতি ধারণ করে। থলেনের আশীর্বাদে প্রচুর বিত্তশালী হয় সেই পরিবার। থলেন উপাসক পরিবারকে বলা হয় মিংসুনু। মিংসুনুরা বছরে 1 বা 2 বার থলেন উপাসনা করেন। এই সময় তারা খাসি সম্প্রদায়ের মানুষ ধরার জন্য একজন লোক নিয়োগ করেন। এই লোকই হলো নংসুনু। নংসুনুকে যে খাসি সম্প্রদায়ের লোক হতে হবে তার কোনো মানে নেই। যেহেতু থলেনকে মারার সময় লোহার শলাকা ব্যবহার করা হয়েছিল, সেই কারণে খাসি সম্প্রদায়ের জন্য উৎসর্গীকৃত লোকটিকে মারার সময় নংসুনু কোনো লোহার অস্ত্র ব্যবহার করতে পারবে না। নংসুনুরা 2টি উপায়ে খাসি সম্প্রদায়ের মানুষকে শিকার করেন। প্রথম পদ্ধতিতে নংসুনুরা কিছু চালে হলুদ মিশ্রিত করে তন্ত্র সাধনার মাধ্যমে সেই চালকে মন্ত্রপুত করে। এই সময়ে তারা মদ্যপান করে থাকে এবং সেই মন্ত্রপুত চাল নিয়ে বেরিয়ে পড়ে খাসি মানুষ শিকারে। কোনো খাসি লোককে নির্জনে পেয়ে সেই মন্ত্রপুত হলুদ চাল ছিটিয়ে এবং আঘাত করে প্রথমে তাকে অচৈতন্য করে ফেলে। তারপর তার অচৈতন্য দেহ থেকে রূপোর কাঁচি অথবা ছুরি দিয়ে কেটে নেয় কানের লতি, হাতের পায়ের নখ, ভ্রু, ঠোঁট। সংগ্রহ করে তার মাথার চুল এবং কাপড়। নাকের ছিদ্রতে ছুরি ঢুকিয়ে রক্ত বের করে বাঁশের নলের মধ্যে সঞ্চয় করে। অন্য একটি উপায়েও নংসুনু তার শিকার করতে পারে। কোনো জনবহুল স্থানে খাসি মানুষটির অজান্তেই তার শরীর থেকে কাপড় এবং চুলের অংশ কেটে নেয় নংসুনু। এরপর সমস্ত সঞ্চিত বস্তু নংসুনু তুলে দেয় মিংসুনুদের পরিবারের হাতে।
মেংশনু একটি পিতলের থালার উপর খাসি লোকের নখ, ভ্রু, ঠোঁট, কানের লতি, রক্ত, চুল ইত্যাদি সাজিয়ে ঘরের মেঝে কাপড়ের উপর থালাটি স্থাপন করেন। ঘরের দরজা জানলা উন্মুক্ত করে ড্রাম বাজিয়ে আহ্বান করতে থাকেন থলেনকে। মেংশনুর কাছে থাকা তাবিজের মধ্যে সুরক্ষিত সুতো থেকে থলেন ক্রমশ বিশাল আকৃতি ধারণ করেন। পিতলের থালায় রাখা রক্তের উপর ফুটে উঠে উৎসর্গ করা লোকটির অবয়ব। থলেন ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে খাসি লোকটিকে। হতভাগ্য সেই খাসি লোকটি জীবিত থাকলে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই পদ্ধতিতে থলেন উপাসনার মাধ্যমে সৌভাগ্য ও ধনসম্পত্তি লাভ করে মেংশনু পরিবার। মেঘালয় রাজ্যের আনাজ কানাজ আজও থলেন নামক সর্পদেবতাকে পুনরুজ্জীবিত করে তার আশীর্বাদ প্রাপ্তির জন্য মেংশনু এবং নংশনুরা খাসি সম্প্রদায়ের মানুষদের বলি দিয়ে থাকেন। এমনকি প্রচুর মানুষ মেংশনু পরিবারের সঙ্গে যোগাযোগ করেন থলেন অপদেবতার কৃপা লাভ করে উপকৃত হওয়ার জন্য। থলেন সর্পদেবতা সম্পর্কে লিখিত অধ্যায় শেষ করে কৃতির মনে থলেন নিয়ে যত না ভয় জেগেছে তার চেয়ে বেশি ভয় জেগেছে এই নংশোনা এবং মেংশোনা পরিবারের নৃশংসতার পরিচয় পেয়ে। এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বশে এরা মানুষের জীবন নষ্ট করে চলেছে। তিপ্রীতি বিছানার একপাশে ঘুমিয়ে পড়েছিল। প্রীতি বইয়ের প্রয়োজনীয় পাতাগুলোর ছবি তুলে নেয় মোবাইলে। টেবিলের উপরে বই রেখে বিছানায় উঠে আসে। নভেম্বরের শুরুতেই পাহাড়ের শীতল হাওয়া গায়ে কাঁটার মতো ফুটছে। পূর্ব দিকের জানলাটা বন্ধ করতে গিয়ে হঠাৎ নজরে চলে গেল সানোবার চাচার বাড়িটার দিকে। গতকাল যে খোলা জানলাটা দিয়ে মোমের আলো দেখা যাচ্ছিল সেই জানলা আজ বন্ধ। কিন্তু বাইরে হাত বাড়িয়ে জানলা বন্ধ করতে গিয়ে উত্তরের পাঁচিলের গায়ে একটা ছায়াময় অবয়বকে দেখে কৃতি থমকে গেল। পাঁচিলের ভেতর থেকে কেউ একজন লণ্ঠনের মৃদু আলো নিয়ে উত্তরের কালো জঙ্গলময় খাড়া পাহাড়ের দিকে চেয়ে দাঁড়িয়ে হাত নেড়ে আহ্বান জানাচ্ছে। এত রাতেও সেই লম্বা খোলা চুলের ইবন সারা নামের মেয়েটিকে চিনতে কোনো ভুল হলো না কৃতির। কৃতি পূর্ব দিকের জানলা ছেড়ে উত্তর বন্ধ জানলার ছিটকিনি খুলে পাল্লা সরিয়ে দেখল পাহাড়ের গায়ে বাঁশবনের মাঝখান থেকে ঢাল বেয়ে একজন বিশাল দেহী মানুষ এগিয়ে এলো পাঁচিলের গায়ে ঝুলন্ত লণ্ঠনের আলোর দিকে। লণ্ঠনের মৃদু আলোয় সেই ভয়াল দর্শন লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। কৃতি ফিসফিসিয়ে উঠল, রাপলাং। নংক্রেম উৎসবের প্রথম দিন বলেই আজ সকাল থেকে দানিয়েলদের বাড়িতে একটা উৎসবের মেজাজ। তিপ্রীতি ভোরের অন্ধকার থাকতেই কৃতিকে আগে জাগিয়ে বইটার কথা জিজ্ঞেস করে। তোমার যদি বইটা পড়া হয়ে গিয়ে থাকে আমি তাহলে আলমারিতে তুলে রেখে আসি। মা খুঁজলে খুব ঝামেলায় পড়ে যাব। তিপ্রীতির কাছ থেকে কৃতি জেনেছিল ওদের কা পমল্যাং অথবা নংক্রেম উৎসব পালন করা হয় সারা বছর ভালো ফসল উৎপন্ন হওয়ার জন্য, ওদের ভগবান বা উবলেইকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে। এই উৎসব শিলংয়ের দক্ষিণ পশ্চিমে স্মিট নামক শহরে ধুমধাম করে পালন করা হলেও খাসি উপজাতিরা নিজেদের মতো করে নংক্রেম পালন করে। উৎসব নভেম্বর মাসে 5 দিন ব্যাপী পালন করা হয়। এই উৎসবে অবিবাহিত যুবক যুবতীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে দলবদ্ধভাবে গোল হয়ে ঘুরে ঘুরে নৃত্য পরিবেশন করেন। উবলেইয়ের উদ্দেশ্যে পাঁঠা বলির ব্যবস্থাও করা হয়। কৃতি দোতলার ঘরের করিডোর বেয়ে নিচের বারান্দায় নেমে দেখল দামেহি এসে উপস্থিত হয়েছে। ওর পরনে খাসি পুরুষদের ঐতিহ্যবাহী লম্বা ঝুলওয়ালা জ্যামফং কোট, এমনকি দানিয়েলেরও সেই একই রকম সাজ পোশাক। তিপ্রীতি পরেছে মেয়েদের 2 প্রস্থ পোশাক ধারা আর সোনার ভারী গহনায় নিজেকে সাজিয়ে তুলেছে। সৌগত ওর মোবাইল নিয়ে সবার ছবি তুলতে ব্যস্ত। এমন সময় উঠোনের ওপারে গেট ঠেলে ভেতরে ঢুকে আসে ইবন সারা। সিঁড়ির কাছে পৌঁছাতেই কৃতির সঙ্গে ওর চোখাচোখি হয়ে যায়। ইবন সারাকে দেখেই কৃতি চোখ সরিয়ে নিয়েছে। আতঙ্ক ও উত্তেজনায় মিশ্রিত হয়ে কৃতির মন চঞ্চল হয়ে উঠেছে।
নেইটল্যাংকে দেখছি না, ও কোথায়? দানিয়েলের মা বলেরি বললেন, নেইটল্যাং সকালে নংক্রেম পালন করতে ওর গ্রামে গিয়েছে, সন্ধ্যের আগেই ফিরে আসবে। ও। সংক্ষিপ্ত জবাব দিয়ে কৃতি নিজের অস্থিরতা চাপা দিতে চায়। দামেহি কৃতির কথায় হেসে বলল, নেহাতল্যাং নেই তো কি হয়েছে? হ্যাঁ, ভয় কি? আমি তো আছি। আমি শুনেছি গতকাল ওই রাপলাং তোমাদের ধাওয়া করেছিল। তোমরা আমার সঙ্গে চলো, সন্ধে হওয়ার আগে আমি তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে যাব। দামেহির কথা বলার সময় কৃতি আর চোখে ইবন সারাকে দেখছিল। ইবন সারার নজর দামেহির উপরেই স্থির। দীপ্রীতি আর ইবন সারা নংক্রেম উৎসবে যোগ দেওয়ার জন্য আগে বেরিয়ে গেলে দামেহি ওদের তিনজনকে নিয়ে উৎসবের মাঠের দিকে পা বাড়ালো। বাড়ি থেকে বেরিয়েও কৃতির মনে একটা দ্বন্দ্ব কাজ করছিল। গতকাল রাতে ইবন সারা আর রাপলাংকে সে যে একসঙ্গে দেখেছে, সেটা দানিয়েল বা দীপ্রীতি কাউকে কি বলা উচিত? কিন্তু দীপ্রীতি এই মুহূর্তে কিছু শোনার অবস্থায় নেই, আর দানিয়েলকে বলা কতটা ফলপ্রসূ হবে সেই নিয়ে কৃতি নিজেও সন্দিহান। এমনকি নেইটল্যাংও নেই যে ওকে বলবে। তবে কথাটা যদি দানিয়েলের মা বলেরিকে বলা যায়, তাহলে হয়তো কিছু কাজ হলেও হতে পারে। মহিলা এই মুহূর্তে বাড়িতে একাই রয়েছেন। কৃতির সঙ্গে একটু বেশি গম্ভীর হয়ে কথা বলেন, তাই কৃতিও যতটা সম্ভব কম কথা বলে দানিয়েলের মায়ের সঙ্গে। কিন্তু প্রশ্ন যখন দানিয়েলের সুরক্ষার, তখন এই ঝুঁকিটা কৃতিকে নিতেই হবে। বাড়ি থেকে বেরিয়ে সামান্য দূরেই ওরা এগিয়ে এসেছিল। হঠাৎ কৃতি দামেহিকে ডাকল, দাদা তোমরা এগিয়ে যাও, আমি বাড়ি থেকে একটু আসছি। কিন্তু তুমি একা আসবে কি করে? তোমাদের কাউকে একা ছেড়েছি জানতে পারলে কিন্তু মা বকাবকি করবে। তুমি ফিরে এসো, আমরা বরং অপেক্ষা করছি। কৃতি জানে না দানিয়েলের মাকে কথাগুলো বোঝাতে কতক্ষণ সময় লাগবে, অথচ একা যেতেও তার সাহস হবে না। অন্তত গতকাল রাতে রাপলাং নামের লোকটা তার দিকে যেভাবে এগিয়ে এসেছিল, তারপর কৃতিও বাড়ির বাইরে বেরোতে সাহস পায় না। অবশেষে দামেহির প্রস্তাবেই কৃতি রাজি হয়ে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ির উঠোন পেরিয়ে দুধাপ সিঁড়ি পেরিয়ে বলরির ঘরের সামনে গিয়ে বাইরে থেকে ডাক দিল কৃতি, কাকিমা আমি কৃতি, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি এখানে যাওনি? আপনার সঙ্গে কিছু কথা ছিল, 2 মিনিট সময় লাগবে, খুব জরুরি কথা। ভেতরে এসো। ভেতরে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়ে বললেন, কি বলবে বলো। কাকিমা আমি জানি না কথাটা কিভাবে বলা উচিত। আসলে দানিয়েলকে নিয়ে যে ভয়টা আপনারা করছেন সেটা আমি জানি। আমি জানি যে ওর ক্ষতি কারা করতে চায়। মানে কি জানো তুমি? গতকাল রাপলাং নামের ওই লোকটা, ওর সম্পর্কে দানিয়েল আমায় সব বলেছে। ও নংশনু। কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি শনবর চাচার পাঁচিলের গায়ে রাপলাংকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কৃতি ভেবেছিল কথাগুলো শুনে বলরির মুখমণ্ডলে বিস্ময়সূচক অভিব্যক্তি দেখতে পাবে, কিন্তু সেরকম কোনো পরিবর্তন হলো না। কৃতি আবার বলল, ওর সঙ্গে শনবর চাচার মেয়ে ইবন সারাকেও দেখেছি। দীপ্রীতি আমাকে বলেছিল ওর সঙ্গে দামেহির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটা না হয় ইবন সারা আঘাত পায়। সেই কারণেই হয়তো। তোমার কি ধারণা সারা নিজেই মেংশনা? না মানে আমি যা দেখেছি তাই। আমি জানি দানিয়েলের জন্য তুমি চিন্তিত বলেই এত দূরে বিপদ জেনেও এসেছ, কিন্তু নংশনা বা মেংশনরা এত সহজে কিন্তু ধরা দেয় না। রাপলাংয়ের সম্পর্কে এরকম একটা খবর রটে আছে ঠিকই, কিন্তু ও ছাড়াও অন্য কেউ নংশনা হতে পারে। বলরির কথায় কৃতি আশ্বস্ত হবে না আশাহত হবে তা বোধগম্য হলো না। ও আসলে আমি যা দেখেছিলাম তা আপনাকে জানানো জরুরি মনে হয়েছিল, তাই এলাম। তুমি চিন্তা করো না, এই বাড়ির ভেতরে অন্তত তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। বাড়ি রক্ষা কবচ দ্বারা সুরক্ষিত। নংশনরা সাধারণত সূর্যাস্তের পর আক্রমণ করে থাকে। ইবন সারার ব্যাপারটা আমার জানা ছিল না,
জানানোর জন্য তোমায় ধন্যবাদ। আমি দেখছি। এখন যাও, নংক্রেম দেখে সূর্যাস্তের আগেই ফিরে এসো কিন্তু। বলরির সঙ্গে কথা বলে কৃতির মনের ভার অনেকটা হালকা অনুভূত হলো। নংক্রেম উৎসবের প্রাঙ্গণে জড়ো হয়েছে গ্রামের খাসি মানুষরা। আজ সবারই পরনে ঐতিহ্যবাহী পোশাক ও গহনা। কৃতিরা যখন নংক্রেম উৎসবে পৌঁছায় তখন পশু বলির পর্ব শেষ হয়ে গিয়েছিল। কৃতিকে আসতে দেখে তিপ্রীতি ছুটে এলো ওর কাছে। আমাদের নাচ শুরু হতে আর বেশি বাকি নেই, তুমি ছবি তুলবে কিন্তু। কথাগুলো বলেই চঞ্চল তিপ্রীতি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। তিপ্রীতির সঙ্গে আরও একজন মহিলা ওদের দিকে এগিয়ে এসেছিল। তাকে দেখিয়ে দামেহি কৃতির সঙ্গে ওর স্ত্রী আরিশাকে পরিচয় করিয়ে দিল। উৎসব প্রাঙ্গণে ড্রাম বাজার শব্দ হতেই উপস্থিত সকলে নারী আর পুরুষ দুভাগে প্রাঙ্গণে গোল হয়ে বসে যুবক যুবতীদের নৃত্যে মন দিলেন। আরিশা আর কৃতি পাশাপাশি বসেছিল। ওদের বিপরীত দিকের পুরুষদের ভিড়ে দামেহি, দানিয়েল আর সৌগত। একদল নৃত্যরত যুবতীদের ভিড়ে তিপ্রীতিকে দেখতে পেয়ে ছবি তুলছিল কৃতি। তিপ্রীতিদের নাচের দলটা ড্রামের তালে তালে কখনো ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে চক্রাকারে ঘুরে ঘুরে নাচছিল। পাশে বসা আরিশার দিকে এতক্ষণ খেয়াল করেনি কৃতি। হঠাৎ দেখল আরিশা কিছু না বলেই ভিড় ছেড়ে উঠে গেল। বিপরীত দিকের ভিড়ে তখন দামেহির সঙ্গে কথোপকথনরত ইবন সারাকে দেখে ব্যাপারটা বুঝল কৃতি। স্বামীর প্রাক্তন প্রেমিকাকে তার আশেপাশে ঘুরঘুর করতে দেখলে কোন নারীরই বা ভালো লাগে। নংক্রেম নৃত্য শেষের দিকেই আকাশের মুখ ভার হয়ে আসে। সূর্যাস্তের আগে আকাশ ভেঙে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়তে শুরু করেছিল। দামেহি ভিড়ের মধ্যে আরিশাকে কোথাও খুঁজে না পেয়ে শেষে দানিয়েল, সৌগত আর কৃতিকে নিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর বৃষ্টির গতিবেগ যেন উত্তরোত্তর আরও বৃদ্ধি পায়। বৃষ্টি থামার জন্য বাড়িতেই অপেক্ষা করে যায় দামেহি। কিন্তু বাড়িতে আরিশা একা রয়েছে, তাকে রাতেই ফিরতে হবে। দামেহি নিচতলায় বসার ঘরে বাকিদের সঙ্গে বসেই আড্ডায় মেতে উঠেছিল। জানলার বাইরে খেয়াল পড়তেই বলল, বৃষ্টি প্রায় ধরে এসেছে, আমি যাই, এবার বাড়ি যাই, আর সে একা আছে। রাতের খাবারের প্রায় সময় হয়ে গিয়েছিল, তাই কেউ আপত্তি জানায়নি। দামেহি বসার ঘর ছেড়ে বাইরের বারান্দায় এসে দাঁড়াতেই বলরি পেছন থেকে দামেহিকে ডেকে বলল, বৃষ্টি এখনো থামেনি, ছাতাটা নিয়ে যা। বলে একটা কালো ছাতা এগিয়ে দিল দামেহির দিকে। দামেহি মায়ের হাত থেকে ছাতাটা নিয়ে বাইরের দুধাপ সিঁড়ি ছেড়েই নেমে ছাতা খুলে উঠোন পেরিয়ে রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেল। নভেম্বরের হালকা শীত আর বৃষ্টির সন্ধ্যায় এক হাতে ছাতা আর অন্য হাতে দেশি মদের বোতলটায় চুমুক দিতে দিতে বাড়ির দিকে এগিয়ে চলেছিল দামেহি। পাহাড়ি চড়াই উতরেই পিছল রাস্তা ভেঙে ছাতা হাতে হাঁটতে হাঁটতে বারবার ভারসাম্য হারাচ্ছিল। তাই ছাতাটা বন্ধ করে বগলের তলায় নিয়ে রাস্তার ধারের একটা পায়ে হাঁটা খাড়া পথ বরাবর তরতরিয়ে নামতে থাকলো দামেহি। বৃষ্টির বেগ কমে এসেছে বলে শব্দহীন জলকণা শুধু গা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। গ্রামের লোকজন সকলেই নংক্রেম থেকে যে যার বাড়িতে ফিরে গিয়েছে। নংরিয়াতের পথঘাট এখন জনশূন্য। খাড়া পথটা এক দৌড়ে পেরিয়ে সমতল রাস্তায় নেমে ডান দিকের বাঁকটা সবে ধরেছিল দামেহি। হঠাৎ মনে হলো ওর সামনের পথের মাঝখানে যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। চলতে চলতে থেমে গিয়ে ঠাহর করার চেষ্টা করল দামেহি। চিনতে না পেরে হাঁক দিল, কে কে দাঁড়িয়ে ওখানে? অন্ধকারে ছায়াময় অবয়বটা ধীরে ধীরে দামেহির কাছে এগিয়ে আসতে লাগলো। খানিকটা এগিয়ে আসতেই ছায়া শরীরের মালিককে চিনতে পারল দামেহি। ও তুই, এত রাত্রে এখানে কি করছিস? এই তোর জন্যই দাঁড়িয়েছিলাম। দামেহি মদের বোতলে আরও একবার চুমুক দিয়ে হেসে বলে, আমার জন্য এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে যে কাজটা দিয়েছিলাম তা তুই ঠিকঠাকই পূরণ করেছিস দামেহি, তোর আর কোনো প্রয়োজন নেই। কাজ? কি কাজ? আর
আর আমার প্রয়োজন নেই মানে? বাজে বকার আর সময় পেলি না নাকি? বাজে কথা রাখ না রে, সত্যি বলছি, তোকে আর দরকার নেই। দরকার নেই তো কি করবি? হ্যাঁ, মেরে ফেলবি? মদের বোতল আর ছাতা হাতে নিয়ে কথাগুলো বলতে বলতে হেসে লুটিয়ে পড়ে মদ্যপ দামেহি। সে খেয়ালই করেনি ঠিক তাদের কথোপকথনের সময় পেছনে এসে দাঁড়িয়েছে অন্য আরেকজন, যার এক হাতে রূপোর ধারালো চকচকে ছুরি আর অন্য হাতে মোটা একটা লাঠি। দামেহি হাসি সামলে সোজা হয়ে দাঁড়ানোর আগেই পিছন থেকে অতর্কিত আসা মাথায় সজোরে লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর অদূরে দাঁড়িয়ে থাকা সেই ছায়া শরীরের ইশারায় আততায়ী রূপোর ছুরি দিয়ে দামেহির অচৈতন্য দেহ থেকে ঠোঁট, কানের লতি, ভুরু এবং নখ উপড়ে নিল। তারপর দামেহির দেহটাকে ছুঁড়ে ফেলে দিল রাস্তার ধারে অগভীর খাদের পাশে। নংরিয়াত আসবার পর প্রতি রাতেই ভোরের দিকে কোনো একটা অজানা কারণে ঘুম ভেঙে যাচ্ছে কৃতির। গতকাল রাতে ইবন সারাকে রাপলাংয়ের সঙ্গে অত রাতে কথা বলতে দেখার ব্যাপারটা দানিয়েলের মাকে জানানোয় তিনি সূর্যাস্তের পর ঘরের জানলা বন্ধ রাখতে বলেছিলেন তিপ্রিতিকে। দানিয়েলের মা বলরির সঙ্গে কথা বলার পর কৃতিরও মনে হয়েছিল যে সে হয়তো অযথাই এত কিছু ভাবছে। আর তো মাত্র 4টে দিন বাকি, তারপর তো সে দানিয়েলকে নিয়ে কলকাতা ফিরেই যাবে। বলতে গেলে এই কদিনের মধ্যে গতকাল রাত্রেই প্রথম নিশ্চিন্তে ঘুমিয়েছে কৃতি। তবু ভোর রাতের দিকে তার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। অন্যান্য দিনের মতোই আজও তিপ্রিতি বিছানায় ছিল না, কিন্তু আজ ঘুম ভেঙে ঘরের অবস্থা দেখে যেন একটু অবাক হলো কৃতি। তিপ্রিতির বালিশ বিছানা আলু থালু হয়ে মেঝে ছড়িয়ে, ঘরের দরজাও একদম হাঁ করে খোলা। বিছানায় সোজা হয়ে বসতেই নিচের তলার দিক থেকে চাপা কান্নার আওয়াজটা কৃতিকে আরো বিস্মিত করল। ঘর ছেড়ে বেরিয়েই দোতলার বারান্দা থেকে উঠোনের দিকে চোখ যেতেই আরো বিস্ময়কর দৃশ্য। বাড়ির উঠোনে প্রায় পুরো গ্রামটা উঠে এসেছে। ঠিক ঠিক করছে নারী পুরুষ বাচ্চাদের ভিড়, আর সেই ভিড়ের মাঝে উঠোনে লুটিয়ে পড়ে দানিয়েলের মা কেঁদে চলেছেন। তিপ্রিতি এবং দানিয়েলেরও প্রায় একই অবস্থা। কৃতি প্রায় দৌড়ে নিচের বারান্দায় উপস্থিত হতে ভিড়টা চোখের সামনে দেখতে পেল। কি ঘটেছে তা জানার মতো একজনও বিশ্বস্ত মানুষ না পেয়ে কৃতি সৌগতকেই প্রশ্ন করা উচিত বলে মনে করল। ব্যাপারটা কি রে, এত লোক কেন? সৌগত বারান্দায় একটা কাঠের থামের উপরে গা এলিয়ে দাঁড়িয়েছিল। কৃতির প্রশ্ন যেন ওর কান অবধি পৌঁছালোই না। কৃতি সৌগতকে নির্বিকার দেখে কনুই দিয়ে ঠেলে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে, কিছু জানিস কি? হাতের উপর কনুইয়ের খোঁচায় সৌগত সম্বিত ফিরে পেয়ে ওর দিকে তাকাতে সৌগতর চোখ মুখ দেখে চমকে উঠল কৃতি। কিছু একটা দেখে যেন সৌগত ভয় পেয়েছে বলে মনে হলো। কিরে, তোর চোখে মুখের এরকম হাল কেন? কি হয়েছে বলবি তো? রামিকে ওরা মেরে ফেলেছে। কি বললি? দামিহি দাদাকে মেরে ফেলেছে? কে? যারা দানিয়ালকে মারতে চায়। গতকাল রাতে বাড়ি যাবার পথে দামি খুন হয়েছে ওই তান্ত্রিকদের হাতে। আমার মনে হয় আমাদের আর এক মুহূর্তে এখানে থাকা উচিত নয়। আমাদের চলে যেতে হবে। আমাদের চলে যেতে হবে। বিস্ময় এবং আতঙ্কে কৃতির হাত পা কেঁপে ওঠে। কিছু বলার বা ভাবার মতো শক্তিহীন হয়ে পড়েছে যেন সে। ঠিক সেই সময় কিছু লোককে উঠোনের ওপার থেকে ভিড় ঠেলে এগিয়ে আসতে দেখা গেল। কৃতি দেখতে পেল ভিড়ের মধ্যে চোখ মুছতে মুছতে এগিয়ে আসা নেইতল্যাংকেও।
সে এবং আরও 3 জন ধরাধরি করে সাদা কাপড়ে মোড়ানো দামেহির দেহটা উঠোনে রাখতে যেন একটা ভীষণ আতঙ্ক গ্রাস করল কৃতিকে। দামেহির ঠোঁটহীন দুপাটি দাঁত বেরিয়ে থাকা রক্ত মাখা দেহ দেখে উঠোনেই মূর্ছিত হয়ে পড়লেন বলরি। দামেহির শেষকৃত্য সেরে ফিরে আসার পর নিচের বসার ঘরেই উপস্থিত ছিল সকলে। ঘটনাটা যদি শুধু শোকের হতো তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো, কিন্তু সকলেই জানে অজানা এক বিপদ এখন ওত পেতে রয়েছে। মৃত্যু তার শীতল নিঃশ্বাস ফেলছে ঘাড়ের কাছেই। সৌগত এই ঘটনার পর নংরিয়াতে আর এক মুহূর্তও থাকতে চায় না, কিন্তু এই কঠিন পরিস্থিতিতে ওকে একা ছেড়ে দিতে বা মা আর বোনকে একা ফেলে চলে যেতে দানিয়েলের মন সায় দিচ্ছে না। ওদিকে দামেহির মৃত্যুর খবর শুনে আরিশা বৌদি প্রায় অন্ন জল ত্যাগ করবার উপক্রম করেছে। তাকে ঘর থেকে বের করা সম্ভব হয়নি। ভোরের দিকে নেইতল্যাং যখন ছুটে এসে দামেহির মৃত্যুর খবরটা দিল, তখনও দানিয়েলের মনে হচ্ছিল যে ওর স্বপ্ন দেখছে। অন্তত এটা যেন সত্যি হয় যে ওর স্বপ্নই দেখছে। ঠিক প্রতিবারের মতোই চোখ মেলে সে যেন নিজের মেসের ঘরের সাদা চাদরে জড়িয়ে বিছানায় শুয়ে থাকতে দেখে নিজেকে। সৌগতর মোবাইলের বোকা বোকা রিংটোনটা বেজে ওঠে, কিন্তু বিভীষিকা প্রতিবার স্বপ্নের রূপে আসে না, বাস্তবে সত্যি হয়েও ধরা দেয় কখনো কখনো। এই সেই সময় দানিয়েলের জীবনে যখন দুঃস্বপ্ন সত্যি হয়ে গেছে। খাসি ধর্মরীতি অনুযায়ী শবদেহ করবার পর দামেহির শরীরের হাড়গুলো কবরে দেওয়ার সময় ধর্মগুরুর প্রার্থনা মন্ত্র দানিয়েলের কানে বারবার গুঞ্জরিত হচ্ছে। বিদায় বিদায়, বিধাতার রাজ্যে গিয়ে তুমি পান খাবে। দানিয়েলের মা সেই সকাল থেকেই বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছেন এবং যতবারই তিনি চৈতন্য ফিরে পেয়েছেন দানিয়েলের খবর নিয়েছেন। ছোট ছেলের শরীর স্পর্শ করে বারবার নিশ্চিত হতে চেয়েছেন যে সে কাছেই আছে। দানিয়েলের মায়ের সম্পূর্ণ বিশ্বাস আর যেখানেই যা হোক না কেন এক বাড়ির ভেতর কিছু অঘটন ঘটতে পারে না। তার পূজারীজির শক্তিশালী মন্ত্র কবচ দ্বারা এই বাড়ির চৌহদ্দি সুরক্ষিত। তাই ঘটনা স্থিতিশীল না হওয়া অবধি দানিয়েলকে তিনি কাজ ছাড়া করতে চান না। এই বাড়ির বাইরে এক পা যাওয়ারও অনুমতি নেই দানিয়েলের। দানিয়েল পায়চারি করতে করতে ঘড়ি দেখে তিপ্রীতিকে বলল, মাকে আর একা থাকতে হবে না, তুই মায়ের ঘরেই থাক। নেইতলাং বরং আজ বাইরের ঘরে থাকুক। তুমি চিন্তা করো না ড্যানি দাদা, শালাদের এই বাড়ির চৌকাট পার করার আগে আমার এই কাটারির গায়ে মরতে হবে। কথাগুলো বলে কোমর থেকে কাটারিটা বের করে তুলে দেখায় সে। দোতলার ঘরে উঠে আসার সময় কৃতি দানিয়েলকে বলল, আমি একা দোতলার ঘরে থাকতে পারবো না, বরং তোদের ঘরের মেঝেতেই আমি বিছানা করে নিচ্ছি। এমনিতেও কৃতিকে দোতলার ঘরে একা থাকতে দিতে চায় না দানিয়েল। মেঝে ঘুমোতে হবে না, তুই খাটেই শুয়ে পড়িস, সৌগত সোফায়। তুই তাহলে? আমার ঘুম আসবে না। কথাগুলো বলে দানিয়েল সিঁড়ি বেয়ে 3 তলার ঘরে চলে গেল। 3 তলার ঘরের সোফার উপরে কম্বল জড়িয়ে সৌগত গুঁটিসুটি হয়ে ঘুমোচ্ছিল, কৃতি বিছানায়। দানিয়েল অনেক রাত অবধি জাগার পর একটা চেয়ারে হেলান দিয়ে খাটের কোণে পা তুলে সবে মাত্র ঘুমিয়েছে। হঠাৎ দানিয়েলের মনে হলো কাঠের সিঁড়ি বেয়ে ভারী পায়ে কেউ যেন ওপরে উঠে আসছে। শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, যেন দূর থেকে কাছে এগিয়ে আসছে কেউ একজন। শব্দটা কখনো একটানা হওয়ার পর মাঝে মাঝে থেমে যাচ্ছে, আবার ধীর লয় শুরু হয়ে হঠাৎ দ্রুত পায়ের শব্দে পরিণত হচ্ছে। তারপর আবার কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে আবার শুরু হচ্ছে একইভাবে। এরকম অদ্ভুতভাবে কে সিঁড়ি বেয়ে উঠে আসছে এই সময়? এত রাতে সানোবার চাচা তো আসে না কোনোদিন, আর নিচ থেকেও যদি কেউ ওপরে আসে তাহলেও এতক্ষণ লাগার কথা নয়।
এত রাতে বাড়ির ভেতরে এমন অদ্ভুত পায়ের শব্দে কে হাঁটাচলা করছে জানার জন্য চেয়ার ছেড়ে সন্তর্পণে উঠে দাঁড়ায় দানিয়েল। ঘরের দরজার পাল্লার ফাঁক দিয়ে 3 তলার করিডোরের আবছা আলোকিত মেঝে দেখা যায়। নিচে নামার সিঁড়ির ধাপ অন্ধকারময়। দানিয়েল যতদূর সম্ভব শব্দ না করে দরজা খুলে 3 তলার বারান্দায় এসে দাঁড়ালো। বাইরের উঠোনের কোণে শুয়োরের খামার থেকে অস্থির একটা চাপা শব্দ ভেসে আসছে। এই শব্দ দানিয়েলের পূর্ব পরিচিত। ভামবেড়াল বা খটাস জাতীয় প্রাণী খামার ঘরের দরজা খোলা পেলে ছুঁচো অথবা ইঁদুর শিকার করতে আসে। 3 তলার বারান্দা থেকে রাতের উঠোন, সেই বহু বছর আগের সন্ধ্যের স্মৃতিটা হঠাৎ স্পষ্ট হয়ে উঠল দানিয়েলের। তখন অবশ্যই 3 তলার ঘরগুলো ছিল না। কাঠের দোতলা কুটিরেই জন্ম দানিয়েলের। বাড়িময় কারোর হেঁটে চলার শব্দটার চেয়ে উঠোনের শব্দটা আলাদা। দানিয়েল মোবাইলের আলো নিয়েই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। কয়েক ধাপ নামার পর বারান্দার মেঝে পড়া ছায়া দেখে বুঝল নিচের বারান্দায় নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু এত রাতে কি বারান্দায়? তাহলে কি নেইতল্যাং উঠেছে? কোনো বিপদের সম্ভাবনা দেখে সে কি উঠে এসেছে? সিঁড়ির উপর থেকে মায়ের ঘরের খোলা দরজা দেখে নিশ্চিত হলো নেইতল্যাং ঘরে নেই। অর্থাৎ বাড়িতে নিশ্চয়ই কেউ ঢুকেছে। তার পায়ের শব্দে নেইতল্যাংও সজাগ হয়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। দানিয়েল মোবাইলের আলো বন্ধ করে এক পা করে নিচের বারান্দায় নেমে গেল। দামেহির মৃত্যুর মতো এমন সাংঘাতিক ঘটনা নিজের চোখের সামনে দেখার পর কৃতিরও নিরবচ্ছিন্ন ঘুম আসেনি কিছুতেই। মাঝে মাঝেই যেন চোখের সামনে সেই দিন সেতুর উপরে রাপলাং নামের লোকটাকে এগিয়ে আসতে দেখার বিভীষিকা ছেয়ে যাচ্ছে কৃতির মনে। লোকটার চোখ দুটোয় যেন রাজ্যের হিংস্রতা এসে ভর করেছে। এরকম বিভীষিকা স্বপ্নের মধ্যে দেখেই কৃতির হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল। চোখ মেলে সামনের চেয়ারের দিকে তাকিয়েই চমকে উঠল সে। দানিয়েল ঘরে নেই। বিছানায় সোজা হয়ে বসে মেঝে উঁকি দিয়ে দেখল সেখানেও দানিয়েল নেই। সোফায় সৌগত যেমনভাবে ঘুমিয়েছিল সেভাবেই পড়ে আছে। কৃতির ষষ্ঠ ইন্দ্রিয় যেন ওর মস্তিষ্কে আর কোষে কোষে বিপদের সংকেত বার্তা পৌঁছে দিল। হঠাৎ পূর্বের পাঁচিলের দিক থেকে একটা ধাতব শব্দে সজাগ হয়ে উঠল কৃতির কান। বিছানার ধারে গিয়ে আলতো হাতে পূর্ব দিকের জানলাটা আলগা করে দেখল ইবন সারা পাঁচিলের গেট খুলে দানিয়েলদের বাড়ির দিক থেকে ওপারে নিজের বাড়ির উঠোন পেরিয়ে ঘরে প্রবেশ করল। কৃতির স্পষ্ট মনে আছে গতকাল সন্ধে নংক্রেম দেখে ফেরার পরই দানিয়েলের মা দামেহিকে একটা তালা চাবি হাতে দিয়ে বলেছিল পূর্ব দিকের পাঁচিলের গায়ে সানোবার চাচা আর ওদের বাড়ির মাঝে যে লোহার গেটটা আছে সেটায় তালা দিয়ে দিতে। খানিক বাদে দামেহি তালা দিয়ে এসে চাবি ওর মায়ের হাতে তুলেও দিয়েছিল। তাহলে ইবন সারা কিভাবে ওপার থেকে এপারে এলো, আর কেনই বা এলো এত রাতে? কৃতি ঘুমন্ত সৌগতকে এড়িয়ে আলগা করা দরজা খুলে দ্রুত পায়ে নিচে নেমে গেল। সিঁড়ির একদম শেষ ধাপের কাছে গিয়ে মনে হলো নিচের বারান্দায় আবছা আলোয় কারোর একটা ছায়া নাড়াচাড়া করছে। নিশ্চয়ই দানিয়েল। কিন্তু এত রাতে দানিয়েল এখানে কি করছে? ও কি ইবন সারাকে বাড়িতে ঢুকতে দেখেছে? এমন সময় একটা অদ্ভুত মিষ্টি কিন্তু উগ্র সুগন্ধে কৃতির মাথা ঝিমঝিম করতে শুরু করলো। সুগন্ধটা নাকে পৌঁছাতেই কৃতির সারা শরীর শিথিল হয়ে মেঝে লুটিয়ে পড়ল। শুনছিলে নাগপাশের 3য় পর্ব। কাহিনী দীপিকা মজুমদার। গল্প পাঠে এবং সূত্রধারী ছিলাম আমি অনুভব। দানিয়েলের চরিত্রে ছিল রক্তিম, সৌগতর চরিত্রে ছিল আসঞ্জন, কৃতির চরিত্রে ছিল স্মিতা, দামেহির চরিত্রে ছিল রণদীপ, বলের চরিত্রে ছিল পিয়ালি, আরিশার চরিত্রে ছিল সৌমিলি,
দীপ্রীতির চরিত্রে ছিল সায়নী গুহ, নেইথল্যাংয়ের চরিত্রে ছিল পার্থ, ইবন সারার চরিত্রে ছিল বর্ণিশা এবং অন্যান্য চরিত্রে ছিল রণদীপ, স্মিতা, ঋদ্ধি, রক্তিম, পিয়ালি, লিও, তৃষা দত্ত এবং সায়নী মিত্র। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ঋদ্ধি, নির্দেশনায় ছিল স্মিতা, পোস্টার ডিজাইন করেছে ডিভাইন কমেডি। তাহলে কেমন লাগলো এই উপন্যাসের তৃতীয় পর্ব জানিও কমেন্ট করে। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সঙ্গে, আর চ্যানেলটা অবশ্যই এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে দিও, আর বেল আইকনটা অল করতে ভুলো না। তাহলে চলো অন্তিম পর্বে দেখা যাক এত সব ঘটানোর নেপথ্যে আসলে কে বা কারা রয়েছে, সেটা দানিয়েল, কৃতি আর সৌগত জানতে পারে কিনা।